হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব ক্লাস 8-এর একটি গুরুত্বপূর্ণ গল্প, টেলস অফ চাইল্ডহুড এটি নিয়ে। এই গল্পটি মূলত রোয়াল্ড ডাল তার নিজের সম্পর্কে লিখেছেন। এখানে তার নিজের ব্যক্তিগত জীবন বর্ণনা করেছেন তিনি। গল্পটি থার্ড সামাটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই গল্পটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো চলো বেশি দেরি না করে আমরা এই গল্পের লেখক রোয়াল্ড ডাল তার সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। রোয়াল্ড ডাল ওয়াজ এ ব্রিটিশ নোভেলিস্ট। তিনি ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1916 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1990 সালে। তিনি ঔপন্যাসিকের পাশাপাশি একজন শর্ট স্টোরি রাইটার ছিলেন, মানে ছোট গল্পের লেখক, পোয়েট, ফাইটার পাইলট, যুদ্ধ বিমানের একজন চালক ছিলেন এবং তিনি সিনেমার জন্য স্ক্রিপ্ট লিখতেন। ডাল রোজ টু প্রমিনেন্স ইন দ্য 1940s। তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন 1940-এর দশকে। হিজ ওয়ার্কস ইনক্লুড জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, মাতিলদা, দ্য উইচেস অ্যান্ড জর্জেস মার্ভেলাস মেডিসিন। টেলস অফ চাইল্ডহুড নামক তার একটি আত্মজীবনীমূলক বই রয়েছে, সেখান থেকে কিছুটা অংশ তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। গল্পটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ। এই গল্পটি আমার পড়তে খুবই ভালো লাগে, কেননা আমরা এখানে একজন লেখকের যে ব্যক্তিগত ভাবনা সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তো চলো তোমরাও নিজেদের কাছে একটি টেক্সট বুক নিয়ে নাও এবং আমি যেখানে পড়ছি সেখানে লাইন বাই লাইন আমাকে ফলো করার চেষ্টা করো। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের হয়তো মনে হতে পারে, স্যার এই বছরটা তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ক্লাস 9-এর প্রতিটা গল্প এবং কবিতা সাথে প্রশ্ন উত্তর সহ কিন্তু ভিডিও আসতে চলেছে। ক্লাস 9-এ এবং ক্লাস 10-এ তোমাদের কিন্তু খুবই এই চ্যানেলটি হেল্পফুল হবে। সেখানে আমি নিয়মিত ভিডিও আপলোড করতেই থাকবো, তাই ভবিষ্যতের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মাই ফাদার Harold Dahl was a Norwegian who came from a small town near Oslo called Sarpsborg. আমার বাবা হ্যারল্ড ডাল, মানে এখানে রোয়াল্ড ডাল লেখকের বাবার কথা বলছেন, ওয়াজ এ নরওয়েজিয়ান। তিনি ছিলেন একজন নরওয়ে দেশের অধিবাসী। তিনি সেখানকার একটি ছোট্ট শহর সার্পসবর্গ থেকে এসেছিলেন, যেটি ছিল ওসলোর কাছাকাছি। ওসলো তোমাদের মনে রাখতে হবে নরওয়ে দেশের রাজধানী। হিজ ওন ফাদার, মাই গ্র্যান্ডফাদার, তার নিজের বাবা মানে লেখকের দাদু, ওয়াজ আ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট। তিনি ছিলেন একজন সমৃদ্ধশালী ব্যবসায়ী। হু ওন্ড আ স্টোর ইন সার্পসবর্গ। সার্পসবর্গ শহরে তার একটি দোকান ছিল। অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন ওয়্যার। পনির থেকে শুরু করে মুরগির খাঁচা তৈরির তার সমস্ত কিছুই বিক্রি করতেন। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। আমার বাবা মাত্র 14 বছর বয়সে তার একটি হাত হারিয়ে ফেলেছিলেন, মানে একটি দুর্ঘটনায় তার হাত কেটে বাদ দিতে হয়েছিল। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার। কিন্তু তিনিও ছিলেন একজন সফল জাহাজের দালাল। শিপ ব্রোকার তোমরা তো জানোই, ব্রোকার শব্দের অর্থ হচ্ছে দালাল, এবং এখানে শিপ ব্রোকার বলা হয়েছে, তার মানে শিপ ব্রোকার এমন একজন ব্যক্তি যিনি জাহাজের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেন। আ শিপ ব্রোকার ইজ আ পারসন who supplies the ship with everything it needs when it comes into port. শিপ ব্রোকার হলেন এমন একজন ব্যক্তি যিনি বন্দরে আসা জাহাজের যাবতীয় জিনিস সরবরাহ করেন। ফিউয়েল অ্যান্ড ফুড, জ্বালানি এবং খাদ্য। রোপস অ্যান্ড পেইন্ট, দড়ি এবং রঞ্জক পদার্থ মানে রং। সোপ অ্যান্ড টাওয়েলস, সাবান এবং তোয়ালে। হ্যামার্স অ্যান্ড নেলস, হাতুড়ি এবং প্রেক। and thousands of other little items, এবং আরো হাজার হাজার ছোট ছোট জিনিসপত্র তিনি সরবরাহ করতেন। A ship broker is a kind of enormous shopkeeper for ships. একজন শিপ ব্রোকার হলেন জাহাজের একজন প্রকাণ্ড বা বিশাল বড় একজন দোকানদার। and by far the most important item he supplies, তিনি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটি সরবরাহ করতেন to them, তাদেরকে মানে যারা জাহাজ নিয়ে আসতেন বন্দরে, is the fuel, সেটি ছিল জ্বালানি। on which the ships engines run, যেটির দ্বারা তখনকার জাহাজগুলি চালিত হতো। in those days only coal, তখনকার দিনে কয়লাতেই কিন্তু বেশিরভাগ জাহাজগুলি চালিত হতো।
He set up a shipbroking farm at Cardiff of South Wales. South Wales দেশের কার্ডিফ শহরে তিনি একটি খামার গড়ে তুলেছিলেন। My father met my mother. আমার বাবার সঙ্গে আমার মায়ের সাক্ষাৎ হয়েছিল, যার নাম ছিল সোফি ম্যাগডেলেন হেজেলবার্গ, during the summer of 1911 and were married soon after. 1911 সালের গ্রীষ্মের সময় তার সঙ্গে দেখা হয়েছিল এবং তিনি খুব শীঘ্রই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চলো আমরা পরবর্তী প্যারাগ্রাফটা দেখি কি বলা হয়েছে। In 1918 when I was 2, 1918 সালে যখন আমার বয়স ছিল মাত্র 2 বছর, we all moved into an imposing country mansion beside the village of Radair. আমরা সকলেই রাডায়ার গ্রামের একটি পার্শ্ববর্তী বিশাল বড় ম্যানসনে আমরা সকলেই চলে গেছিলাম। About 8 miles north of Cardiff. কার্ডিফ শহর থেকে ছিল এটি মাত্র 8 মাইল দূরে। I remember it as a mighty house with turrets on its roof. আমার মনে পড়ে এই বাড়িটির ছাদের উপর ছোট ছোট গম্বুজ দেখতে পাওয়া যেত। And with majestic lawns and terraces all around it. এবং এর আশেপাশে বিশাল বড় বড় তৃণভূমি এবং ক্ষেত দেখতে পাওয়া যেত। There were many acres of farm and woodland. এখানে অনেক একরের খামার, জমি দেখতে পাওয়া যেত, বনভূমি। And a number of cottages for the staff. এবং যারা কর্মী ছিল তাদের জন্য অসংখ্য কুটির ঘর কিন্তু দেখতে পাওয়া যেত। Very soon, খুব শীঘ্রই, the meadows were full of milking cows. এই তৃণভূমিগুলি দুধেল গাইতে ভরে গেছিল। And the sties were full of pigs. এবং গোয়ালগুলি শুকরে ভর্তি হয়ে গেছিল বা পরিপূর্ণ হয়ে গেছিল। And the chicken run was full of chickens. এবং মুরগির যে খামারগুলি ছিল সেগুলি মুরগিতে পরিপূর্ণ হয়ে গেছিল। There were several horses for pulling the plows. সেখানে অনেকগুলি ঘোড়া ছিল নাঙল টানার জন্য। And the hay wagons. এবং খড়ের গাড়ি টানার জন্য। And there was a plowman and a cowman and a couple of gardeners and all manner of servants in the house itself. সেখানে ছিল একজন চাষি, একজন গোয়ালা, বেশ কয়েকজন মালি এবং আরো অন্যান্য রকম চাকর চাকরানি কিন্তু সেই বাড়িতে ছিল বিভিন্ন রকম কাজকর্ম করার জন্য। আজকে আমরা এইটুকুই পড়লাম। পরবর্তী পার্ট 2 খুব শীঘ্রই আসছে। আশা করি তোমাদের গল্পটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বা তোমাদের মনে হয় যে এই গল্পটি পড়ে আমরা একটু উপকৃত হলাম, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলে দাও। ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে।